সকলে কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পাওয়া যাচ্ছে। বাহ! বেশ। আজকে মূলত আমরা চর্চা করব বাস্তুশাস্ত্রের উল্লেখযোগ্য শাস্ত্র নিয়ে। অর্থাৎ এতদিনে আমরা শুধুমাত্র শুনে এসছি অমুক পুস্তক, তমুক পুস্তক, কোথায়, কোথায়, কিভাবে, কিভাবে বাস্তুশাস্ত্রের বর্ণনা পাওয়া যায়। এটুকু জেনেছি অথর্ববেদের মধ্যে এর উল্লেখ পাওয়া যায়। শুধুমাত্র অথর্ববেদ না, অথর্ববেদ ছাড়াও অথর্ববেদ তো একটা মূল গ্রন্থ। এটা ছাড়াও বাস্তুশাস্ত্রের উল্লেখ আমরা বহু শাস্ত্রে পেয়ে থাকি। কেমন? তো সেই শাস্ত্রগুলো আজকে আমরা জানবো এবং তার সঙ্গে সঙ্গে সেই শাস্ত্রের রচয়িতা, সেই শাস্ত্রের মধ্যে কি আছে এবং মূল মূল বিষয়গুলো সেই শাস্ত্রগুলো বাস্তুশাস্ত্রের বা শাস্ত্রকে কি বলেছে, কিভাবে আখ্যায়িত করেছে, সেইগুলোকে আজকে জানার চেষ্টা করব। কেমন? তো ফিরে আসি মূল পর্বে। সর্বপ্রথম যে পুস্তকটির নামটা আমরা দেখতে পাই, বিশ্বকর্মা প্রকাশ। এই শাস্ত্রের নাম আমার মুখেই আপনারা বহুবার শুনে থাকবেন, বিশ্বকর্মা প্রকাশের নাম, তাই না? তো এই বিশ্বকর্মা প্রকাশ একটি অত্যন্ত উল্লেখযোগ্য শাস্ত্র। এখানে কি পাই আমরা? না, এই শাস্ত্র স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা দ্বারা রচিত। এই গ্রন্থে গৃহ নির্মাণ, মন্দির নির্মাণ, দিক নির্ণয় ইত্যাদি বিশদভাবে বর্ণনা করা আছে। দ্বিতীয় গ্রন্থ হচ্ছে ময়ামত গ্রন্থ। এই ময়ামত গ্রন্থেও আমরা এই শাস্ত্রের এই বাস্তুশাস্ত্রের উল্লেখ পাই। এখানে এটি দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ বাস্তুগ্রন্থ, মন্দির, নগর পরিকল্পনা। অর্থাৎ বিশ্বকর্মা প্রকাশে আমরা কি পাচ্ছি? গৃহ নির্মাণ, মন্দির নির্মাণ, দিক নির্ণয়। ময়ামত গ্রন্থে আমরা পাচ্ছি মন্দির, নগর পরিকল্পনা। অর্থাৎ যদি আমরা একটা নগর এখন তৈরি করার চিন্তা ভাবনা করি, একটা শহর বানাবো আমি, তাই না? সেই শহরটা আমরা কিভাবে বানাবো তারও একটা বাস্তুর মতামত আছে, একটা দিক নির্দেশ আছে। সেই নগর পরিকল্পনার, সেই গ্রাম পরিকল্পনার সম্পূর্ণ বিষয়বস্তু আমরা এই ময়ামত গ্রন্থ থেকে পাই। ৩ নম্বরে আছে মনসারা গ্রন্থ। মনসারা গ্রন্থেও এটি স্থাপত্য ও মূর্তি নির্মাণের একটি প্রামাণিক গ্রন্থ। স্থাপত্য অর্থাৎ যে কোনো স্থাপত্য শিল্প, তার সঙ্গে সঙ্গে মূর্তি নির্মাণ, আমরা যে পূজা পাঠ করি, মূর্তি পূজা করি না, সেই মূর্তি নির্মাণেরও পদ্ধতি আছে। যেরকম যে দেবদেবীর পূজা করি সেই দেবদেবীর ধ্যান মন্ত্রেই সেই দেবীর গঠন, সেই দেবতার গঠন, তার অঙ্গভঙ্গ, আকৃতি প্রকৃতি, রং সবকিছু উল্লেখ করে দেয়া থাকে। তো সেটা কিভাবে বানাতে হবে, কোনটার পর কোনটা আসবে, কিভাবে বানাবো স্টেপ বাই স্টেপ, সেই সমস্ত কিছু আমরা কোথায় পাবো? না, মনসারা গ্রন্থে পাবো। তাই এই গ্রন্থ পাঠ করলে আমরা এই জ্ঞান উপলব্ধি করতে পারবো। তারপরে আসছে বৃহৎ সংহিতা। এই বৃহৎ সংহিতা বরাহমিহির রচিত। বরাহমিহির এই গ্রন্থের রচয়িতা। এই গ্রন্থে জ্যোতিষ, আবহাওয়া, বাস্তু সহ বহু বিষয়ে আলোচনা করা হয়েছে এবং এখানেও গৃহ নির্মাণের শুভ অশুভ দিক ও নিয়ম আলোচনা করা হয়েছে। ৫ নাম্বার হচ্ছে সমরাঙ্গন সূত্রধর। এই পুস্তকটি রচনা করেছেন মহারাজা ভোজ। যে রাজা ভোজের নাম আমরা বোধহয় ক্লাসে কয়েকবার শুনেছি। আজকে একটু আলোচনা করব সময় পেলে শেষের দিকে, যে রাজা ভোজ আসলে কেমন ছিলেন। আর রাজা ভোজের সময়কালটা কোন সময়? আজ থেকে ঠিক ১০০০ বছর আগে। তখন খ্রিস্টীয় ১০০০ সাল মতন চলছে। সেই সময় রাজা ভোজ রাজত্ব করতেন। আর রাজা ভোজের সময়কালকে বলা হতো স্বর্ণযুগ। কেন স্বর্ণযুগ, কি জন্য স্বর্ণযুগ, আলোচনা করব। এছাড়াও এই সমরাঙ্গন সূত্রধর পুস্তকটিতে ৬৪ প্রকার স্থাপত্য ও যন্ত্র, ব্র্যাকেটে লেখা আছে যেমন উড়ন্ত যন্ত্রের ধারণা। অর্থাৎ এই যে আজকের যুগে প্লেন চড়ি আমরা, এরোপ্লেন, হেলিকপ্টার, যুদ্ধ বিমান, কত রকম কত কিছু আছে। শুধুমাত্র এই সমরাঙ্গন সূত্রধর শাস্ত্রেই ৬৪ প্রকার বিমানের কথা বলা হয়েছে। বাস্তবে একটি বিমান শাস্ত্র হয়, ওটি আলাদা বিমান শাস্ত্র। সেখানে ৫৮৪টি বিমান শাস্ত্রের উল্লেখ আছে। তার মধ্যে মাত্র ৩০ থেকে ৩৫টাই বিমান আমরা আবিষ্কার করতে পেরেছি, ওটাই এখন চলছে। বাকি বিমানগুলো কিন্তু এখনো রিসার্চ চলছে তাদেরকে তৈরি করার।
আর সেগুলো তৈরি করার পদ্ধতি বহু বছর আগে, আজ থেকে 1000 বছর আগে, তারও বেশি লেখা হয়ে গেছে। তারপর আর কি আছে? বাড়ি অনুযায়ী, বাস্তু অনুযায়ী বাড়ি নগর নির্মাণ, এই সমস্ত কিছুর নিয়ম বিশদে বর্ণনা করা আছে সমরাঙ্গন সূত্র ধরে। এরপর কি আছে? এরপর আছে অপরাজিত পৃচ্ছ। এটি মূলত বৃহৎ সংহিতার ওপর ভিত্তি করে লেখা স্থাপত্য, মন্দির নির্মাণ এবং বাস্তু নিয়ম এতে রয়েছে। এইবার আসছি সপ্তম পুস্তক, হচ্ছে সপ্তম গ্রন্থ অগ্নিপুরাণ। অগ্নিপুরাণেও আমরা এর আলোচনা পাই বাস্তুশাস্ত্রের। কেমন? এখানেও খুব সুন্দর আছে। এখানেও সেই একই জিনিস দেখতে পাচ্ছি। পুরাণগুলির মধ্যেও বাস্তু বিষয়ক অনেক নিয়ম পাওয়া যায়। গৃহ নির্মাণ, দিক, ভূমি নির্বাচন ইত্যাদি আলোচনা আছে। গরুর পুরাণেও তাই আছে। এতে জীবনযাপন, আচার ও গৃহ নির্মাণ সম্পর্কিত কিছু বাস্তু নির্দেশ রয়েছে। বাস্তুশাস্ত্র কোনো একক গ্রন্থ নয়, এটি বহু প্রাচীন শাস্ত্র, পুরাণ ও স্থাপত্য গ্রন্থের সম্মিলিত জ্ঞান। ঋষিরা প্রকৃতি, দিক, শক্তি ও মানুষের জীবনের মধ্যে সামঞ্জস্য রাখার জন্য এই নিয়মগুলি তৈরি করেছেন। অতএব এখান থেকে আমরা একটা খুব সুন্দর জিনিস পেলাম। বাস্তুশাস্ত্র রচনা কেন করা হয়েছে? না, খুব সুন্দরভাবে এখানে বলা হচ্ছে ঋষিরা প্রকৃতি, দিক ও শক্তি এবং মানুষের জীবনের মধ্যে সামঞ্জস্য স্থাপন করার জন্য এই নিয়মগুলি বা এই শাস্ত্রটি বানিয়েছেন। এইবার আসছে এক একটা প্রমাণে। অনেকে প্রমাণ শুনতে খুব পছন্দ করেন। প্রমাণ কোথায়? আমার মুখের কথা বিশ্বাস তো করবে না কেউ। তো প্রথম প্রমাণ আসছে বৃহৎ সংহিতা থেকে। কি বলা হচ্ছে? পূর্বেণ ধন লাভ স্যাৎ, দক্ষিণে যমসন্নিধি, পশ্চিমে বর্ষণং বিদ্যাৎ, উত্তরে সুখম সম্পদা। অর্থাৎ পূর্ব দিকে ধন লাভ হয়, দক্ষিণ দিকে যমের প্রভাব, যেটাকে অশুভ মনে করা হয়, পশ্চিমে বৃষ্টি বা স্থিরতা, আর উত্তরে সুখ ও সমৃদ্ধি। যদি বাংলায় একটু গোদা বাংলায় অর্থ এর ব্যাখ্যা করা যায়, এই শ্লোকে দিকের গুরুত্ব বোঝানো হয়েছে। বাস্তুমতে উত্তর ও পূর্ব দিক শুভ, তাই ঘর, দরজা, জানালা এই দিকগুলো খোলা রাখা ভালো। আমরা বাংলায় পড়ি না, আলোচনা করি যে পূর্ব দিক, উত্তর দিক খোলা রাখতে হয়, খোলা রাখতে হয়। কে বলেছে? কোথায় বলেছে? কেন বলেছে? একটা প্রমাণ পাওয়া গেল, বৃহৎ সংহিতায় এটা বলা আছে। দ্বিতীয়ত, ময়মত গ্রন্থ থেকে যদি আসি, এখানে একটি প্রমাণ দিচ্ছে ভূমে পরীক্ষা কর্তব্যা বাস্তুশাস্ত্র বিশারदैहि। অর্থাৎ বাস্তুশাস্ত্রে পারদর্শী ব্যক্তির দ্বারা ভূমি পরীক্ষা করা উচিত। যেরকম স্পেশালিস্ট ডাক্তার ছাড়া দেখানো উচিত না, ঠিক তেমনি বাস্তুর ক্ষেত্রেও তাই। যারা বাস্তু বিশারদ, এই বিষয়ে অভিজ্ঞ, জ্ঞান লাভ করেছেন, তাদের দ্বারাই কিন্তু সেই বাস্তুকে পরীক্ষা করানো উচিত। কোনো বাড়ি বা মন্দির নির্মাণের আগে জমির গুণাগুণ পরীক্ষা করা খুব জরুরি। এটাই বাস্তুশাস্ত্রের মূল নীতি, তাই এটাকে আমাদের মানতেই হবে। 3 নাম্বার প্রমাণ আসছে মনসারা শাস্ত্র থেকে। এখানে কি বলছে? মান প্রমাণং বিনির্ণীয় গৃহম নির্মাপয়েত বুধঃ। অর্থাৎ সঠিক মাপ ও পরিমাপ নির্ধারণ করে জ্ঞানী ব্যক্তি গৃহ নির্মাণ করেন। এখানে এক প্রকার একটু হড়কে দিল ব্যাপারটা। ঠিক ডিরেক্ট অপমান না করে ইনডাইরেক্ট অপমান করা হলো। কিরকম? বলছে সঠিক মাপ ও পরিমাপ নির্ধারণ করে জ্ঞানী ব্যক্তি গৃহ নির্মাণ করেন। অর্থাৎ যারা এই বিষয়গুলোকে মানেন না বা যারা বোঝেন না, মানতে চান না, প্রকৃতপক্ষে তাদেরকে জ্ঞানীর তকমা দেয়া হলো না, অজ্ঞানীর তকমা দেয়া হলো ইনডাইরেক্টলি। তাই এখানে জ্ঞানী কথা উল্লেখ করা হলো যে জ্ঞানী ব্যক্তি এগুলো জেনেই নির্মাণ করেন। ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, অনুপাত সবকিছু নির্দিষ্ট নিয়মে হওয়া উচিত, না হলে বাস্তুদোষ তৈরি হয়। এটা নতুন কিছু না, আমরা জানি, আমরা পড়েছি, শুধু আজকে প্রমাণ সহ পড়ছি। আচ্ছা, তারপর এইবার আসছে সমরাঙ্গন সূত্রধারের উদাহরণ, প্রমাণ। এখানে এটা কিন্তু রাজা ভোজ বলছেন, বাস্তুশাস্ত্রম ইদম পুণ্যম সর্বদোষ নিবারণম। কত সুন্দর একটি কথা। এখানে বলা হলো বাস্তুশাস্ত্র পবিত্র এবং এটি সব দোষ দূর করে। সঠিকভাবে বাস্তু অনুসরণ করলে জীবনের শান্তি, সমৃদ্ধি ও ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। কেমন? একবার ছোট্ট করে যদি ভেবে দেখি, একটুখানি ভাবতে আমি বলবো এটাকে, রাজা ভোজ যিনি একজন দেশের শাসক,
রাজ্য পরিচালনা করছেন, তার এত সময় কোথায় যে সে একটা মাত্র শাস্ত্রে এতটা পরিমাণ ডুবে গেল, বাকি সবকিছু ভুলে গিয়ে সে পুস্তক লিখতে আরম্ভ করলো? ভাবা যায়? রাজা ভোজ একজন শাসক, একজন রাজা, দেশের মাথা, যার নির্দেশে দেশ চলে, সে কিনা বসে বসে বাস্তুশাস্ত্রের পুস্তক রচনা করছে। একটা অদ্ভুত বিষয় না? যদি এই বিষয়টির মধ্যে তেমন গুরুত্ব না থাকে, কেন করবে লোক? একজন রাজা সে নিজের সময় নষ্ট করছে এভাবে। এবার যদি আসি অগ্নিপুরাণে, অগ্নিপুরাণ থেকে বলা হচ্ছে ঈশানা কর্ণে জলং স্থাপ্যম সর্ব সৌখ্য প্রদং স্মৃতম। অর্থাৎ ঈশান উত্তর পূর্ব কোণে জল রাখা সর্বপ্রকার সুখ প্রদান করে। বাস্তবমতে উত্তর পূর্ব দিক খুবই পবিত্র, তাই সেখানে জল পূজাস্থান রাখা খুব শুভ হয়। কোথায় বলছে? না অগ্নিপুরাণে বলছে। তাহলে অগ্নিপুরাণ শুধুমাত্র আগুনের কথা বলে না, বাস্তুর কথাও বলে, জলের কথাও বলে, তাই না? এবার এখানে সারসংক্ষেপে কি বলা হলো? এইসব শ্লোক থেকে স্পষ্ট, দিক নির্ণয়, জমি নির্বাচন, সঠিক মাপ, শক্তির ভারসাম্য, এই চারটি বিষয়ই বাস্তুশাস্ত্রের মূল ভিত্তি, তাই তো? এবার আমাকে বলুন যে এই যতটুকু বললাম মোটামুটি বোঝা গেল না? মাথার উপর দিয়ে গেল? কেউ তো আনমিউট করো বাবা, বুঝতে পারছি না। স্যার মাথার ওপর দিয়ে গেল কাহিনীটা। মাথার উপর দিয়ে গেল? আচ্ছা, কেউ, হ্যাঁ, হ্যাঁ আমি স্যার। কাউকে দেখতে পাচ্ছি না, হ্যান্ড রাইজ করছে, হয়তো শুনতে পাচ্ছি আওয়াজ, তাই যার যা বক্তব্য নিজেদের একটু আনমিউট করে বলো। আমি পার্থ বলছিলাম। বলো। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। বলছি আমি একটু জয়েন করতে দেরি হয়েছে। বৃহৎ সংহিতা ওই বরাহ বিন্দু যখন থেকে বললেন তখন থেকে শুনেছি, তার হুম। আগের পার্টটা আমি শুনতে পাইনি, মানে আমার জয়েন করতে দেরি হয়ে গেছিল একটু। আচ্ছা, ঠিক আছে, রেকর্ডিং পেয়ে যাবে, চিন্তা নেই। ঠিক আছে, ঠিক আছে। আর স্যার কিছু কিছু জায়গাতে তো কল রেকর্ডিং করলাম, আহ, সংস্কৃততে লেখা, ওটা তো আপনি বলেছেন, কিন্তু পরে যখন লিখবো সংস্কৃতটা বুঝতে পারবো না, ওটাতে একটু বুঝতে পারবে না? অসুবিধা হয়ে গেল। এটা তো আমার অসুবিধা না, হয়ে গেল, আমি কি করে দিয়ে এবার তোমাকে লেখাগুলো? মুশকিল। এটা ঠিক আছে, দেখা যাক। ওটা যদি যদি বলেন না তাহলে বাংলা লিখে দেওয়া যেতে পারে, মানে বাংলা হরফে লিখে দিতে পারেন। কে পারে? আমি পার্থ বলছিলাম। তুমি লিখে দেবে? পার্থ লিখে দেবে তো বাংলা হরফে সবাইকে? শোনা যাচ্ছে না স্যার কিছু। আমার কথা শোনা যাচ্ছে না? আজকে কিন্তু আমি স্ট্রং নেটওয়ার্কে আছি, এরকম অপবাদ দিলে হবে না। স্যার আটকে গেছেন। হ্যাঁ, স্যার নড়ুন একটু। আমি আটকে স্যার গেছি? কিছু দেখা যাচ্ছে না। এই রে, এ তো বড় মুশকিল। নেটওয়ার্ক তো আমার 5G। আপনি বাস্তুদোষ, সাপোর্ট বাস্তুদোষ স্যার, হ্যাঁ, আপনার ঘরের বাস্তুদোষ আছে, যখনই এটা বোঝান তখনই অসুবিধা হয়, বাড়ির বাস্তুদোষ। বাস্তবে আজকেই বাড়িতে আছি, আমি অনেকদিন পর বাড়ি থেকে ক্লাস নিচ্ছি, এতদিন বাড়ি থেকে ক্লাসে নিইনি, অন্য জায়গায় ছিলাম। শোনা যাচ্ছে না স্যার আপনার আউট অফ কথা। স্টেশন। এটা তোমার বাস্তু দোষ আছে, এবার বুঝতে পারছি। প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কিং প্রবলেম এখনো চলছে আমার। কেউ শুনতে পাচ্ছে না? না স্যার, হ্যাঁ সবাই দেখতে পাচ্ছি না, সবাইকে দেখতে পাচ্ছি, আপনাকে দেখতে পাচ্ছি না, আপনারই বাস্তব স্যার, দেখছি। আপনাকে দেখা যাচ্ছে না। আপনার, না, কথা কেটে যাচ্ছে, অনেক ছবি চলে যাচ্ছে। মহা জ্বালা হলো। দেখো, এবার দেখো তো ঠিক আছে কিনা। এবার ঠিক আছে এখন। পরিষ্কার? আচ্ছা, ছবি দেখা যাচ্ছে আমার, না স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনেরই, কম্পিউটার দেখা যাচ্ছে। আচ্ছা, আহ, যদি যেটা এতক্ষণ আমি বোঝালাম
প্রমাণ দিয়ে এক একটা করে উপস্থাপন রাখলাম, প্রেজেন্টেশন করলাম। যদি এটা কারোর বুঝতে অসুবিধা হয় বা এটা একদমই মাথায় ঢোকেনি, তাহলে আমি আরো প্রমাণ আছে, আমি সেগুলোতে যাবই না আর। যদি বোঝা না যায় বা যদি ইন্টারেস্টিং না লাগে, তাহলে আর ঢুকবো না ভিতরে, এখানেই শেষ করে দেবো বিষয়টাকে। আমার ইন্টারেস্টিং লাগছে, কিছু জায়গা বুঝেছি, কিছু কিছু জায়গাতে আবার দেখলে পরে আবার মাথায় আসবে, নোট আমার করতে হবে, বক্তব্য মানে সেটা ব্যাপারটা নয়, এইরকম। বক্তব্য হচ্ছে যে যে গ্রন্থগুলোর নাম বোঝা গেছে। প্রথম প্রশ্ন, কয়েকটা প্রশ্নের উত্তর আমাকে হ্যাঁ, দাও। গ্রন্থগুলোর নাম পরিষ্কার বোঝা গেছে? কথা কেটে যাচ্ছে স্যার, আবার কাটে? শুনতে পাচ্ছি না স্যার। আমি বলছি যে গ্রন্থগুলোর যে নামগুলো আমি বললাম, সেই গ্রন্থগুলোর নাম স্পষ্ট বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, গ্রন্থগুলোর সঙ্গে আগে কারোর পরিচয় হয়েছে? মানে এই গ্রন্থ নাম কখনো শুনেছি কোথাও, কোনো জন্মে হোক বা এই জন্মে হোক বা কোনো আহ, পূর্বপুরুষের মুখে? এক একটা স্যার, একটা শুনেছি, একটা। কি বলো তো, কি শুনেছো? ঠাকুমার মুখে শুনেছিলাম, কোনটা? ঠাকুমার মুখে। হ্যাঁ, কোনটা? ওই তো আপনার ওই যে প্রথম দিকে না শেষের মধ্যে দিক করে আপনি বলছিলেন না যে কি নামটা বলো। ভোজ, রাজা ভোজ, হ্যাঁ, রাজা ভোজের আম, গল্প ঠাকুমার মুখে ছোটবেলায় সেই সে শুনতাম, রাজা রাজা ভোজকে ভোজের। অনেকেই চেনে। রাজা ভোজের রচনা করা পুস্তকের নামটা স্যার জানতে কি? কিছু শুনতে পাচ্ছি না স্যার। না, সেটা জানতাম না। আমি সেটা জিজ্ঞাসা করছি যে যতগুলো পুস্তকের নাম আমি আপনি বললাম, আটকে আটকে যাচ্ছেন স্যার। এইবার তো আমি কথা বলাই বন্ধ করে দেবো। কথা কিচ্ছু শোনা যাচ্ছে না স্যার। বৃহৎ সংহিতা স্যার শুনেছি, ওটা ইতিহাসে পড়েছি আগে বরাহমিহিরে। হ্যাঁ, একদম ঠিক। বৃহৎ সংহিতা ইতিহাসে শোনা যায়, ঠিক। আমিও বৃহৎ বৃহৎ সংহিতা, অগ্নিপুরাণ, গরুড় পুরাণ, মোটামুটি এগুলো তো মানে সাধারণ জিনিস, মানে সাধারণ নয়, শোনা মানে পরিচিত গ্রন্থ। হুম, ঠিক আছে। এবার আমার যে কটা প্রশ্ন, যে গ্রন্থের নামগুলো আমরা মোটামুটি বুঝতে পেরেছি, কিছু কিছু পরিচিত, কিছু কিছু অপরিচিত, কারোর কাছে সবটাই অপরিচিত, আবার কারোর কাছে সবটাই পরিচিত, এরকম ব্যক্তিও আছে। প্লাস আমি কিছু শ্লোক দিলাম প্রমাণ হিসেবে, এবং সেই শ্লোকের বাংলা অর্থও বললাম। হতে পারে আমরা শ্লোক বুঝতে পারিনি, উচ্চারণ করতে হয়তো পারবো না, এবং সেটা দেবনাগরী হরফে লেখা আছে, তাই সেটাকে উদ্ধার করা আমাদের অনেকের পক্ষে সম্ভব না, অনেকের পক্ষে সম্ভব। আমার সেটাও মূল বক্তব্য না। বক্তব্য হচ্ছে আমরা পুস্তকের নাম জানতে পেরেছি, আমরা শ্লোকগুলোকে দেখতে পেরেছি, শুনতে পেরেছি, এবং সেই শ্লোকের অর্থগুলো ঠিকঠাক বুঝতে পেরেছি কি পারিনি, সেটা বুঝতে পেরেছি স্যার। সেটা বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ, এইবার হ্যাঁ, অন্তিম হ্যাঁ। প্রশ্ন হচ্ছে, যে ব্যাখ্যাটা আমি দিলাম, যে প্রেজেন্টেশনটা আমি করলাম, সে তার মধ্যে ইন্টারেস্ট লেগেছে কি লাগেনি? যদি লাগে আমি এগোবো, যদি না লাগে আমি ওটাকে ওখানেই শেষ করে দেবো, আর কোনো প্রমাণ আমার আপনাদের দেবো না। লেগেছে, আমার লেগেছে। আর তুমি তুমি এবার থামো, বাকিদের থেকে জিজ্ঞাসা করি। নিশ্চয়ই নিশ্চয়ই, খুব সুন্দর। আচ্ছা, আমি আমার মন রাখার জন্য বলছি না কিন্তু, না, আপনাদের সত্যি যদি ভালো লেগে থাকে তবে আমি নেক্সট প্রমাণগুলো দেবো। আরো অনেক প্রমাণ আছে, অনেক কথা বলা আছে, সেগুলো না বললেই নয়, তাই আমি এগুলোকে জোগাড় করে করে রেখেছি। না হলে ওই যেরকম আমাদের ক্লাস চলে, গল্প বলে, এটা বলে, সেটা বলে, ওটা করে, ওইভাবেই চলবে। না না স্যার, প্রমাণ দিন, আরো ভালো লাগছে। এই স্যার আমার প্রমাণগুলো, প্রশ্ন এই প্রমাণগুলো তুমি দেবে পরের দিন আমাকে। স্যার একটা হ্যাঁ, প্রশ্ন করবো। হ্যাঁ, বলো। বলছি স্যার, এই প্রমাণগুলো কি আমরা যখন বাস্তু বিচার করতে যাবো তাদেরকে দিতে হবে? কিছু কিছু ক্ষেত্রে লাগে। সবাই তো আচ্ছা। জ্ঞানী না, সবাই জ্ঞানী না, সবাই জিজ্ঞাসাও করবে না। কিন্তু যখন তুমি কোনো বিজ্ঞ ব্যক্তির বাড়িতে যাবে, যখন কোনো পণ্ডিতের সম্মুখীন হবে, তখন তারা এই প্রশ্নগুলো করবে। আমরাও হয়েছি এরকম, বহু সমস্যার সম্মুখীন হয়েছি। প্র্যাকটিক্যালেও কোথাও না কোথাও, সব জায়গায় লাগে না, 100-র মধ্যে 1 জায়গায় লাগে। তাহলে স্যার দিন, শ্লোকাবলীগুলো দিন। আচ্ছা, মানে ভিজিট করতে গেলে যদি লাগে তাহলে দিনার দেওয়ার দরকার নেই, এরকম ব্যাপার?
না, ব্যাপারটা হচ্ছে আমি এটা জানতে চাইলাম যে শ্লোকগুলো কি সত্যি লাগে? যদি শ্লোক লাগে তাহলে তো আমাদের শ্লোকগুলো খুবই হেল্প করবে। আর যদি দেখো, প্র্যাকটিক্যালি শ্লোক না থাকে, শুধুমাত্র প্র্যাকটিক্যাল বা ভিজিটের ক্ষেত্রে না, তোমরা যে একটা জিনিস পড়ছো এটা একটা শাস্ত্র, তো এটা পড়ছো ভবিষ্যতে শুধু ভিজিটের ক্ষেত্রে কেন, যে কোনো জায়গায় তোমরা এরকম সমস্যার সম্মুখীন হতেই পারো। কেউ তোমাকে জিজ্ঞাসা করতেই পারে যে তুমি শাস্ত্র পড়ছো, বাস্তুশাস্ত্র পড়ছো, বলো তো এর উত্তর কোথায় কোথায় পাওয়া যায়, কে কে বলেছে এর বিষয়ে, কি কথা বলেছে, এর প্রমাণ। তুমি যে বলছো এই স্থানটা ব্রহ্মস্থান খালি রাখতে হয়, কোথায় পেয়েছো, কোথায় লেখা আছে ব্রহ্মস্থান খালি রাখতে হয়? অগ্নিকোণে তো রান্নাঘর করতে হয়, কোথায় লেখা আছে রান্নাঘর করতে হয় অগ্নিকোণে? কে বলেছে রান্নাঘর করতে হয়? উত্তর আসছে তোমার কাছে, না স্যার বলেছে ক্লাসে? স্যার কে? কে ছিল স্যার না কি? স্যার, তো স্যার সেক্ষেত্রে এই সমস্ত কিছু কোনো একটি পুস্তকে পাবো এমন কিছু পুস্তক আছে? হ্যাঁ, সমস্ত কিছু একটি পুস্তকে পাবো? কেননা যদি হ্যাঁ, এখন আমাদের অবশ্যই ধরুন আছে। ধরুন তার আমি যে জন্যই তো কাকু, বিশ্বকর্মা প্রকাশ, তার জন্যই তো আচ্ছা বিশ্বকর্মা প্রকাশ। সমস্ত কিছু আছে ওর মধ্যে, কিন্তু আচ্ছা সমস্ত কিছু আছে বলা হয় বটে, আদৌ কি সমস্ত কিছু আছে, এখানেও প্রশ্নচিহ্ন থেকে যায়। তবে হ্যাঁ, যতটুকু আমাদের প্রয়োজন সেটা আছে। স্যার, আপনি বইটা তুলুন না, মানে যে ব্যবস্থা করে দিন না। ওই বইটা আসলে সমস্যা হয়ে গেছে, সবার জন্য নয়, কারণ ওটা হিন্দি আছে, ইংলিশ আছে, কিন্তু বাংলা নেই, যার কারণে আমি রাখিনি। আমার ব্যক্তিগতভাবে আছে, কিন্তু আমি সবার জন্য ওটা রাখিনি, কারণ সবাই তো পড়তে পারবে না হিন্দি, বা ইংলিশ পড়ে সবাই বুঝতে পারবে না, তাই ওটা রাখা নেই। বাংলা ভার্সানটা এখনো কেউ বের করতে পারেনি, আমরা প্রচেষ্টায় আছি। দেখা যাক, আগামী বছরের মধ্যে আশা করছি পারবো। স্যার এখানে একটা ছোট্ট কথা বলবো। ছোট্ট তো, হ্যাঁ, বলো। ইংলিশ আছে তো, ইংলিশটা আপনি আমায় দেবেন, আমি ঘরেতে ট্রান্সলেট করে বাংলা করে নেবো। আচ্ছা, তোমার সময় আছে? মা আছে তো, অসুবিধা নেই। বিশ্বকর্মা প্রকাশ কত পেজের বই জানো? হোক, একদিনে হবে না, 6 মাসে হবে, 1 বছরে হবে, সময় আর লাগবে, একদিনে তো ঠিক আছে, সম্ভব না। অনলাইনে পাওয়া যায়, আমাকে দিতে হবে না, অনলাইনে মারবে, অর্ডার দিয়ে দাও, পেয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে, স্যার, আমরা বইটা এবার ফিরে যদি আসি। বইটার হুম। রাইটারের নেম বা যদি ফ্রন্ট পেজটা বা কোন প্রকাশনী বা এরকম কিছু যদি ডিটেলস দেন খুব বিশ্বকর্মা ভালো। প্রকাশ, বিশ্বকর্মা প্রকাশ যারা যারা লিখেছে একই, একদম কপি পেস্ট, যা যে কোনো লেখকের নিয়ে নাও, কোনো অসুবিধা নেই, একদম কপি পেস্ট করা আছে। কেমন? তার মানে আচ্ছা, আমি এখন এইবার আমরা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এইবার বলুন আমরা আপনি। ফিরে আসি। হ্যাঁ, কিছু বললে? না না, আপনি বলুন, আপনি বলুন। আচ্ছা, এবার আমরা ফিরে আসি একটুখানি, আবার একটু প্রমাণের দিকে আসি। এইবার আমরা যাব দিক ও শক্তির বিজ্ঞান। দিক আর শক্তি কিভাবে কাজ করে আমরা বাংলায় শুনেছি, আমার মুখে শুনেছো তোমরা প্রত্যেকে, কিন্তু এবার আজকে প্রমাণ সহ আমরা দেখব। এটাও সেই একই, বৃহৎ সংহিতার প্রমাণ দিচ্ছি। পূর্বেণ ইন্দ্র স্থাপ্যতে অগ্নি দক্ষিণতো ভবেত, নৈಋত্যে পিতরঃ ঝেয়া পশ্চিমে বরুণঃ স্থিতঃ। পূর্ব দিকে ইন্দ্র, দক্ষিণে অগ্নি, নৈঋত্যে পিতৃশক্তি, পশ্চিমে বরুণ। অর্থাৎ প্রতিটি দিকের নিজস্ব শক্তি আছে। আমরা জানতাম প্রত্যেকটি দিকের নিজস্ব ক্ষমতা আছে, কিন্তু এটা জানতাম না যে এক একটা দিককে কোন কোন দেবতা পরিচালিত করে। এখানে সেটা জানতে পারলাম। দেখো, পূর্ব দিকে ইন্দ্র, ইন্দ্র পূর্ব দিক শাসন করছে। দক্ষিণ দিকে অগ্নিদেব শাসন করছে। নৈঋত্যে পিতৃশক্তি, পিতৃশক্তি অর্থাৎ আমাদের যারা পূর্বপুরুষ আছেন সেই পিতৃশক্তি। পশ্চিম দিকে বরুণ, বরুণ দেব পশ্চিমে শাসন করছেন। ঘরের ভুল দিক মানে শুধু স্থাপত্যগত সমস্যা নয়, এটা জীবনের শক্তির প্রবাহই বদলে দেয়। আমাদের যে জীবনের একটা প্রবাহ আছে, সেই প্রবাহকেই বদলে দিতে পারে শুধুমাত্র স্থাপত্যগত সমস্যা হলে, বা আমরা যদি ভুল নির্মাণ কার্য করি। দ্বিতীয় প্রমাণটা আসছে বিশ্বকর্মা প্রকাশ থেকে। এখানে বলছে যত্র ভূমি শুভা নিত্যম তত্র লক্ষ্মী স্থিরা ভবেত। যে ভূমি শুভ অর্থাৎ সঠিক শক্তি সম্পন্ন, সেখানে লক্ষ্মী সমৃদ্ধি চিরস্থায়ী হয়। এখানে বিষয় কি আমাদের জানতে হবে, আমি যতই পরিশ্রম করি, তাই এখানে বলছে তুমি যতই পরিশ্রম করো, যদি ভূমি বা বাড়ির শক্তি ঠিক না হয়, ফল পুরোপুরি আসবে না। এটা আমি মুখে বলেছি বহুবার।
মুখেই তোমরা শুনেছো, কিন্তু কোনো প্রমাণ কখনো দেখোনি। এই প্রমাণটা কোথায় বলছে না বিশ্বকর্মা প্রকাশে একই কথা বলছে। এইবার যোগের সঙ্গে বাস্তুকে জুড়ে দেওয়া হলো। আমি যোগের সঙ্গে বারবার এটাকে জোড়ার চেষ্টা করি, বাংলায় করি, আমার মুখের কথায় করি, কিন্তু শাস্ত্র এখানে বলছে যোগাশ্চিত্ত বৃত্তি নিরোধः। এইখানে বলছে ব্যাপারটা কোথায় না, এটা হচ্ছে পতঞ্জলি যোগশাস্ত্র। আমরা অনেকে নাম শুনে থাকবো, পতঞ্জলি যোগশাস্ত্র, সেখানে কথা বলা হচ্ছে। যোগ মানে চিত্তের সমস্ত পরিবর্তনকে থামানো। আমাদের মনের মধ্যে যে বিকার আসে, একটা মিনিটের মধ্যে কত রকম ভাবনা মনের মধ্যে আসে, এই যে চিত্তের মধ্যে এত বিচলতা, এই জিনিসটাকে একমাত্র যোগ কন্ট্রোলে নিয়ে আসতে পারে। আর এখানে বলছে আমরা কি করি, তোমার বাইরের সমস্যার মূল আসলে ভিতরের মন। গতকালকেই পুরনো ব্যাচে আমি আলোচনা করছিলাম যে বাস্তুদোষ আসলে কিছুই না, বাস্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে এফেক্ট করে, আর সেখান থেকে আমাদের যত সমস্যা আসে, সেটা হতে পারে ফিনান্সিয়ালি, হতে পারে ফিজিক্যালি, হতে পারে মেন্টালি, যাই হোক না কেন, যত রকম প্রবলেম আছে, সমস্যা আমাদের জীবনে আসে, সবটাই কিন্তু মেন্টালি আসে। তাই বাস্তু ডিরেক্টলি আমার ফিনান্সকে খাচ্ছে, হয় না। বাস্তু ডিরেক্টলি আমার সম্পর্ক নষ্ট করছে, এটাও হয় না। আর বাস্তু ডিরেক্টলি আমার ফিজিক্যালি হেলথকে নষ্ট করছে, এটাও হয় না। সে ধীরে ধীরে আমাদের মাইন্ডকে এফেক্ট করে, তারপর ধীরে 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 আমাদের এক একটা পার্টকে ক্ষতি করে। কেমন? তো এই হচ্ছে মূল সত্য। তাই যদি আমার মন ঠিক থাকে, স্ট্রং থাকে, একাগ্র থাকে, তাহলে বাস্তু সেখানে নেগেটিভ কিছু করতে পারে না। তাই এখানে পতঞ্জলির দেওয়া প্রয়োজন বোধ করলাম। দ্বিতীয়, অথর্ববেদ থেকে আমরা জানতাম যে অথর্ববেদের অংশ বাস্তুশাস্ত্র, অথর্ববেদ থেকে উদাহরণ। এইবার এই অথর্ববেদ এমন একটা উদাহরণ স্থাপন করেছে যে পুরো ব্রহ্মাণ্ডের সঙ্গেই বাস্তুকে জুড়ে দিয়েছে। বলছে যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে, মানে যেমন ক্ষুদ্র দেহ তেমনই বিশাল ব্রহ্মাণ্ড। ভাবা যায় আমাদের দেহ সত্যি ব্রহ্মাণ্ডের তুলনায় খুবই ক্ষুদ্র, কিছুই না, কিছুই না আমাদের দেহটা ব্রহ্মাণ্ডের তুলনায়। ব্রহ্মাণ্ড মানে সেই গ্যালাক্সি, আমি গ্যালাক্সির উদাহরণ দিয়েছিলাম, সেই গ্যালাক্সিকে ব্রহ্মাণ্ড বলছে। তা ব্রহ্মাণ্ডের তুলনায় আমাদের দেহটা কিছুই নয়। কিন্তু এখানে বলছে তোমার শরীর তোমার ঘর, অর্থাৎ আমার যে শরীরটা আছে এটাই আমার ঘর যদি আমি ধরে নিই। সবই মহাবিশ্বের প্রতিচ্ছবি, অর্থাৎ ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, সূর্য আছে, নক্ষত্র আছে, তারা আছে, চাঁদ আছে, পৃথিবী আছে, নবগ্রহ আছে, দেশ আছে, জল আছে, বিদেশ আছে, কত কি শেষ করা যাবে না। এই সমস্ত কিছুই কোথায়? আমার শরীরে আছে। আর আমার শরীরে আছে মানে আমার ঘরেও আছে, আমার বাস্তুতেও আছে। সেইগুলোকে ব্যালেন্স করলে, ঠিক করার চেষ্টা করলে সবটাই ঠিক করা সম্ভব। তাই বাস্তু, যোগ সব একে অপরের সাথে যুক্ত, এরা একে অপরের পরিপূরক, কেউ কিন্তু পৃথক নয়, এরা প্রত্যেকে একে অপরের পরিপূরক হয়। তাই ভুল বাস্তু মানে অশান্তি। ময়মত গ্রন্থ থেকে একটি প্রমাণ দিচ্ছে, বলছে বাস্তু দোষেনা দুঃখানি নানা রোগ ভয়ং তথা। বাস্তু দোষ থাকলে দুঃখ, রোগ, ভয় সব বৃদ্ধি পায়। অনেক সময় যেটাকে আমরা ভাগ্য খারাপ বলি, সেটা আসলে ভাগ্য খারাপ নয়, বাস্তু দোষ। আয়ুর্বেদের সঙ্গে বাস্তুকে সংযুক্ত করে চরক সংহিতা থেকে শ্লোক দেওয়া। চরক সংহিতা প্রকৃতপক্ষে বাস্তুর না, আয়ুর্বেদ শাস্ত্রের মধ্যে পড়ে। মানে আয়ুর্বেদ যে বিষয়টা, সেটা কিন্তু চরক সংহিতা থেকেই এসেছে। সেখানে বলা হচ্ছে দেশ কাল প্রমাণজ্ঞ স্वस्थ তিষ্ঠতি মানবঃ। যে ব্যক্তি স্থান অর্থাৎ দেশ, সময় বা কাল বুঝে চলে, সে সুস্থ থাকে। এখানে ব্যাখ্যাটা কিরকম দেওয়া হলো? স্থান মানে বাস্তু, ঠিক না হলে স্বাস্থ্য ঠিক থাকে না। তারপর বলা হচ্ছে শাস্ত্রগুলো বারবার একটাই কথা বলছে, বাস্তু ঠিক না, জীবনে বাধা, মন ঠিক না, শান্তি নেই, শরীর ঠিক না, শক্তি নেই। আর এই তিনটেই একে অপরের সাথে জড়িত, সত্যিই জড়িত। লাস্টে আবার সমরঙ্গন সূত্রধর, গৃহম না কেবলং বাস জীব শক্তে প্রবাহকঃ দোষযুক্তে তু তস্মিন হি নাশম যাতি সুখম ধ্রুবম। অর্থাৎ গৃহ শুধু থাকার স্থান নয়, এটি জীবনের শক্তির প্রবাহক।
যদি তাতে দোষ থাকে সুখ নিশ্চিতভাবে নষ্ট হয়। ঘর হলো এনার্জি ডিভাইস, এটা তোমার ভাগ্য অ্যাম্প্লিফাই করে বা ডিস্ট্রয় করে। আবার তন্ত্রের সঙ্গেও মানে তন্ত্রশাস্ত্র এতে মানে বাস্তব প্রমাণ পাওয়া যায়। কোথায় বলছে না, রুদ্রযামল তন্ত্রে বলা হচ্ছে দিক্ষু শক্তি স্থিতা নিত্যম মন্ত্রেণ জাগরূকতা ইয় ন বেত্তি রহস্যম তু তস্য নাশন সংশয়ঃ। দিকগুলিতে শক্তি সর্বদা থাকে, মন্ত্র দ্বারা তা জাগ্রত হয়। যে এই রহস্য জানে না তার পতন নিশ্চিত। শুধু দিক জানা নয়, দিকের শক্তি অ্যাক্টিভেট করতে হয়। আর দিকের শক্তি অ্যাক্টিভেট কি করে করব প্রশ্ন আসতে পারে, পরে পরে শিখবো আমরা। এইবার গৃহের সঙ্গে কর্মফলকে যুক্ত করে বিশ্বকর্মা প্রকাশ বলছে কর্মণা নির্মিতম স্থানম তত্র জীব ফলং লভেত শুভাশুভম ন সংশয়ঃ বাস্তু তত্র কারণম। অর্থাৎ মানুষের কর্ম অনুযায়ী স্থান বা বাড়ি তৈরি হয় এবং সেই স্থানেই সে শুভ বা অশুভ ফল ভোগ করে। তুমি যে বাড়িতে থাকো সেটা তোমার কর্মের প্রতিফলন। একটা ভিত নাড়িয়ে দেবার মতন কথা। আমরা যে বাড়িতে বাস করি সেটা আসলেই আমাদের কর্মের প্রতিফলন। আমরা চাইলেই একটা বাড়ি বানিয়ে ফেলবো, হয় না। চাইলেই কোথাও শিফট করে যাব, হয় না। যদি আমাদের সেই কর্ম না থাকে চাইলেও পারবো না। অনেকের টাকা থাকতে পারে, প্রচুর টাকা আছে, কিন্তু বহুদিন যাবৎ চেষ্টাও করছে বাড়ি বানাবো, বানাতে পারছে না। জায়গাও হয়তো আছে, পারছে না। অনেকের টাকা নেই, লোন করে হোক ধার করে হোক যেমন তেমন করে হোক সে বাড়ি বানিয়ে নিচ্ছে, কারণ সেটা তার কর্মের প্রতিফলন, তার সম্পত্তি নয়। তারপর আসছে শিব সংহিতা। এই শিব সংহিতার স্বয়ং মহাদেব বলছেন দেহে বাস্তু সমায়ুক্তম নার্ঢ্যম স্যু দিশা এব চ ইয় বেত্তি তত্ততো জ্ঞানম সমুক্ত নাত্র সংশয়ঃ। দেহের মধ্যেও বাস্তু আছে, নারীগুলোই দিক। যে এই তত্ত্ব জানে সে মুক্তি লাভ করে। তাই তোমার শরীর তোমার ঘর, নারী দিক, ইস্ট ওয়েস্ট এটসেট্রা। অগ্নিপুরাণ থেকে কি প্রমাণ আসছে বলছে বাস্তু দোষ সমায়ুক্তে নিত্যম ক্লেশ প্রজায়তে রোগ দারিদ্র সন্তাপ তত্র নিত্যম নিবাসতি। যেখানে বাস্তু দোষ আছে সেখানে সর্বদা কষ্ট, রোগ, দারিদ্র থাকে। অনেক সমস্যার আসল কারণ তুমি জানো না, কিন্তু শাস্ত্র জানে। শাস্ত্রের লুকানো মূল কথা কি, ঘর শুধু ইট পাথর নয়, এটা এনার্জি ফিল্ড। তোমার কর্ম প্লাস বাস্তু ইজ ইকুয়াল টু তোমার ভবিষ্যৎ। এইবার বলো কতগুলো জিনিস মাথার উপর দিয়ে গেল, কতটা মাথার মধ্যে প্রবেশ করলো। ঠিক শেষ কথা বাস্তু সবকিছুর সাথে জড়িত। হ্যাঁ, বাস্তু ছাড়া লাস্ট কথা বাস্তু সবকিছুর সাথে জড়িত, বাস্তু ছাড়া কিছু সম্ভব না। একদমই তাই, সব কিছুর সাথে জড়িত। একে ছাড়া আমরা এক পাও চলতে পারবো না। আমরা জেনে হোক না জেনে হোক যাই করি না কেন, আমরা নিজেরা কিছুই করি না বাস্তবে, এই আমাদের পরিচালিত করে। কেউ আমরা মানতে চাই, কেউ মানতে চাই না, তফাৎ শুধু এটুকুই। কিন্তু শাস্ত্র স্বয়ং মহাদেব যেখানে বারবার চেল্লে চেল্লে বলছে, সেখানে আমরা তো কোন ছাড়। আচ্ছা স্যার, আপনি তখন বললেন না যে ধরুন যে কারো বাড়িতে ধরুন যে বাস্তুর প্রবলেম রয়েছে, কিন্তু এখানে সে আমি একটা মেন্টালিটি কথা বলছি বাবা, এখানে যা মানে কিছু বলে দিচ্ছি এখানে একটা আমার কথা না, সব কপি পেস্ট করেছি আমি। হ্যাঁ, শাস্ত্র অনুযায়ী কেউ হুম। যদি মেন্টালিটির দিক থেকে খুব স্ট্রং থাকে, সে প্রচুর খাটছে, অথচ তার বাড়িতে বাস্তুর অনেক প্রবলেম রয়েছে, সে তো মেন্টালি চর্চার স্ট্রং, করবে। হ্যাঁ, মেন্টালি স্ট্রং আর একাগ্র চিত্ত হওয়া দুয়ের মধ্যে আকাশ আর পাতালের পার্থক্য। কেমন? যে একটু একাগ্র বুঝিয়ে চিত্ত দিন। হয়, যে যোগাস চিত্ত বৃদ্ধি নিরোধা হয়, এর অর্থ হলো তার কোনো কিছুতে কিছু এসে যায় না, যে সব কিছুই জানে। দুঃখ হলে সে দুঃখী হয় না, আর সুখ আসলেও সে সুখী হয় না। কেমন? আর তুমি যে বলছো মেন্টালি স্ট্রং, এটা তো অন্য জিনিস। যে আমার দুঃখ হয়েছে, কষ্ট ভিতরে ফেটে যাচ্ছে, না আমি স্ট্রং আছি, নিজেকে বোঝাচ্ছি, মোটিভেট করছি, ব্যাপারটা এটা। তাই দুটোর মধ্যে আকাশ পাতালের পার্থক্য। না, আমি সেটা বলছি না। ধরুন যে কারো বাড়িতে বাস্তু প্রবলেম রয়েছে, সে জিরো থেকে চর্চা করে অনেক
মানে সে বছর দেখা যাচ্ছে যে 10-12 কোটি টাকা টার্ন ওভার করছে, অথচ যদি তার বাড়িতে অনেক বাস্তু কিছু। যদি বাস্তুদোষ থাকে সেটা করতে পারবে না। এবং দ্বিতীয়ত 10-12 কোটি টাকা টার্ন ওভার করতেই পারে, অগ্নি স্ট্রং আছে, ওয়েস্ট স্ট্রং আছে, তাই করছে। বাকি দিক ঠিক নেই, তাই সেই দিকের প্রবলেমগুলো ফেস করছে। সব কিছুকে টাকার সঙ্গে কেন তুলনা করো? অগ্নি স্ট্রং আছে, ওয়েস্ট স্ট্রং আছে, নর্থ ঠিক আছে, টাকাতে এমনি ইনকাম করবে। কিন্তু সাউথ ওয়েস্ট ডিস্টার্ব হয়ে আছে, সম্পর্ক টিকবে? ও টাকা ইনকাম সেটা করেই ঠিক। সার হলো। শেষ বয়সে কেউ নেই, ফাঁকা, একা পড়ে আছে, কি লাভ হলো ইনকাম করে? তখন দেখাবে নাকি বাড়ির কাজের লোককে, দেখো আমার টার্নওভার দেখো, 2 কোটি, 5 কোটি, 10 কোটি মাসে? লাভটা কি হলো? আর স্যার আরেকটা কোশ্চেন, আমি যদি আমি যদি কারো বাড়িতে ভিজিটে গেলাম, আমাকে সেই বাড়িতে কেউ যদি বলে বাস্তু আমি কেন করাবো, এই কোশ্চেনটা আপনিও করেছিলেন, যে আমাদেরকে করেছিলেন, গ্রুপে সবাইকে করেছিলেন, বাস্তু আমরা কেন করাবো? আমার কোনো কিছু অসুবিধা নেই, সুবিধা সব আমার, স্বাস্থ্য ভালো রয়েছে, যেটুখানি থাকা থাকে, ইনকামও ভালো আছে ঠিকঠাক, কোনো কিছু অসুবিধা, তারপরেও আমি বাস্তু কেন করাবো? উত্তর পাওনি? আমি তো পাইনি। আমি তো আজকে উত্তর দিলাম ওটার। হ্যাঁ, এটা এই চার্টে তো দিয়েছেন, কি কিন্তু চার্টে এত দিয়েছেন? বড়, এই যে এখন যে কোনখানে পড়াচ্ছেন দিলাম যে, বলো তো? কোন জায়গায় দিলাম? আমি মানে একটা যে শ্লোকে এতক্ষণ। উত্তর দিয়েছি, একটা শ্লোকে উত্তর দিয়েছি, এক লাইনে উত্তর দিয়েছি। একটু আগেই দিয়েছি, হ্যাঁ, এখন না, অনেকটা আগে, প্রথম চার্টে উত্তর দিয়েছি। কে বলতে পারবে? ভালোভাবে থাকার জন্য, বাঁচার জন্য তো বাস্তু করাতেই হবে, না, আমি এটা তো এটাই তো বলিনি, উত্তর। এটা তো স্যার পরপর জ্ঞানী বলেছি। ব্যক্তি যারা আছে তারা বাস্তু হ্যাঁ, মত অনুযায়ী এই করে। ধরেছে, এই ঠিক জায়গায় ধরেছে। কি কি বুঝলে? উত্তরে কি, জ্ঞানী ও, ব্যক্তিটা শুনতে কি পাওনি? কথাটা, শুনতে পাওনি? কথাটা ডিস্টার্ব হচ্ছে, নেটওয়ার্কিং এর সমস্যা হচ্ছে ডিস্টার্ব তো। হচ্ছে, কথাটা ডিস্টার্ব হচ্ছে, বলো তো কুন্তল বাবু, আবার বলে দাও। হ্যাঁ, যারা জ্ঞানী ব্যক্তি তারা সমস্ত ঘরের মাপ জোপ বুঝে তবে সে বাস্তু তৈরি করে। হ্যাঁ, সেটা তৈরি করে যে জ্ঞানী, সেটা ঠিক আছে। আমার কোশ্চেন তো এটা, যে আমি বাস্তু কেন করাবো, যে জানে না আপ- একটা। আপনাকে উত্তর ঘরের মাপটা বুঝতে হবে না, কোন ঘরটা কতটা মাপবেন, কতটা আপনি রাখবেন, সেটা তো আপনাকে বুঝতে হবে। কোন ঘরের মাপ কি হবে সেটা তো আপনাকে জানতে হবে। রান্নাঘরটা কত রাখবেন, বাস্তু ঘরটা কত রাখবেন, বেডরুম হুম, কেমন হবে, ডাইনিং প্লেস কতটা থাকবে। তার মানে আলটিমেট জীবনে চলতে গেলে, সুখে এবং শান্তিতে চলতে গেলে, থাকার জন্য বাস্তু করতে হবে, পরিষ্কার করতে, এটাই তার মানে করতে তো হবে। এটা তো সেই সত্যযুগ থেকে বলে আসা হচ্ছে, এটা তো নতুন কথা নয়। সেটাও তো স্যার আমিও তো তাই বললাম। না, ওটা তো এক কথা উত্তর হলো না। এক কথা, এক কথা উত্তর হলো না, কিন্তু পয়েন্টটা একই। ওটা তো কেউ বুঝবে না, সে তো সুখেই আছে, শান্তিতেই আছে। তো বাস্তুর এ করার একমাত্র কারণ হচ্ছে, আপনি একটু আগেই বলেছেন যে বাস্তুশাস্ত্রাং ইদং পুণ্যাং সর্বদে দোষ নিবারণম। বাস্তুশাস্ত্র পবিত্র এবং এটি সর্বদোষ দূর করে। এটাও একটা প্রমাণ অবশ্যই। অবশ্যই প্রমাণ। আমি ভালো আছি, আমি তবুও বাস্তু কেন করাবো? যদি এই কথাটা কেউ বলে, আমি আবার সেই জায়গাটা খুলছি, দেখাচ্ছি একবার। হ্যাঁ, এখানে কি বলা হচ্ছে? যদি কেউ বলে আমার সব ঠিকঠাক আছে, আমি ভিজিট তাও কেন করাবো, তার জন্য এখানে এই প্রমাণটা যথেষ্ট। কোথায় বলা হচ্ছে না, মনসারা গ্রন্থে বলা হচ্ছে, মানব প্রমাণাং বিনির্ণীয় গৃহম নির্মায়তে বুধঃ। অর্থাৎ কি বলছে, সঠিক মাপ ও পরিমাপ নির্ধারণ করে জ্ঞানী ব্যক্তি গৃহ নির্মাণ করেন।
আমাদের জীবনে বারবার যে জন্মটা হয়, ফিরে ফিরে আসি, কেন ফিরে আসি আমরা? কিসের জন্য ফিরে আসি? জ্ঞান অর্জনের জন্য তো। যদি মানুষের প্রকৃত জ্ঞানই না থাকে, সে কি মানুষ? মানুষ তো সে নয়। জ্ঞানহীন ব্যক্তিকে তো মানুষ বলা হয় না, তাই না? তো এখানে কি বলা হলো, সঠিক মাপ পরিমাপ করে যে এখানে নির্মাণের কথা বলা হয়েছে, ঠিক আছে, একই তো ব্যাপার। তার নির্মাণ হয়ে গেছে, সে আগে জানতো না, এখন জেনেছে। তাই নিজের মানুষের মনুষ্যত্বের পরিচয় দেওয়ার জন্য, যে আমি সত্যি জ্ঞান অর্জন করতে চাই, আমি প্রকৃতপক্ষেই জ্ঞানী, এই জিনিসটাকে বজায় রাখার জন্য সে ভিজিট করাবে, সে দেখবে, সে পরীক্ষা করবে, এবং তার যাতে ভবিষ্যতে আরো জ্ঞানে সমৃদ্ধ হতে পারে, তাই সে বারবার প্রচেষ্টা করবে। মানে এর জন্য তাকে বাস্তু করাতে হবে, তাই তো? মানে হ্যাঁ, কারণ আমাদের মূল লক্ষ্য যদি এটা হয় যে আমি জ্ঞান অর্জন করতে থাকবো সারা জীবন ভোর, তাহলে তাকে করাতেই হবে। সে ভালো আছে, কোন দিকে সে ভালো আছে? একটা মানুষ কোন দিকে ভালো থাকবে? পার্থিব সুখে ভালো আছে, অর্থ ঠিক আছে, শরীর ঠিক আছে, সম্পর্ক ঠিকঠাক আছে। এই তিনটে জিনিস যার ঠিক আছে, সে বলবে আমার সব ঠিক আছে। এই তো মূল কথা। কিন্তু সত্যি কি সব ঠিক আছে? সব তো ঠিক থাকে না কখনোই। থাকে না। তো তার জন্য এই যে এই সমস্ত শ্লোকগুলো তাদের জন্যই তো, তাদেরকে তো প্রমাণ দেওয়ার জন্যই এগুলো তৈরি করা হয়েছে, বা আমি এত স্যাম্পল কালেকশন করে তোমাদের দেখাচ্ছি। এখনো পর্যন্ত সেভাবে কোনো ক্লাসে আমি দেখাইনি, রে ফার্স্ট ক্লাস আমার, মানে এত প্রমাণ আমি আগে 2-3টে ব্যাচ কমপ্লিট হয়ে গেছে, কাউকে এত প্রমাণ দিইনি, এই প্রথম বোধহয় কোনো ক্লাসে এত প্রমাণ দেখাচ্ছি। আচ্ছা দাদা, আপনি এক জায়গায় বলেছিলেন বাস্তু জাগ করানো, আপনি জাস্ট কোনো একটা ভিডিওতে ছোট বানিয়েছিলেন, তো ওই হুম। বিষয়টা সম্বন্ধে যদি একটু বিস্তারিত বলতেন। বাস্তু যাগ অর্থাৎ এক প্রকার বাস্তু পূজা। বাস্তুর মধ্যে হুম। যে ৪৫ জন দেবতা রয়েছে, সেই দেবতাদের জাগরণ ঘটানো, তথা বাস্তু পুরুষের জাগরণ ঘটানো, এবং ব্রহ্মদেবের একটি বিশেষ পূজা সেখানে হয়। কেমন? তাই বাস্তুর মধ্যে যখনই কোনো ছেড়ছাড় আমরা করি, যখনই কোনো ভাঙাচোরা এটা ওটা সেটা করা হয়, তখনই বাস্তু যাগের বিধান করা হয়। তাই বাস্তু যাগ করাটা অত্যন্ত আবশ্যক। যখনই মানে সামান্য একটা রঙই হয়তো করলাম বাড়ির মধ্যে, রঙই চেঞ্জ করলাম, কি একটা দরজা চেঞ্জ করলাম, জানালা চেঞ্জ করলাম, তারপরেও বাস্তু যাগ বিধেয়, বাস্তু যাগ করতে হয়। কারণ বাস্তু পুরুষকে আমি আঘাত করেছি, তার কোনো একটা অঙ্গে আমি আঘাত করেছি, তাই তাকে সন্তুষ্ট করার জন্য এই পূজার ব্যবস্থা। মানে বলছি দাদা, ওই পূজা কি মন্ত্র উচ্চারণ করেন, না তাদের যে ওই মানে কি খাদ্য খাদ্য আছে সেইগুলো দিয়ে? সম্পূর্ণ শাস্ত্রোক্তভাবে একটা বিশেষ পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসরণ করে এই বিশেষ কাজ করা হয়। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পারছি বোরিং লাগছে, কি করব, চেঞ্জ করে দিই টপিক। না না, একদম না। আর দাদা, এই ফাইলটা কি দেওয়া যায়, এই যে আপনি যে ওয়ার্ড ফাইলটা বানিয়েছেন? আচ্ছা, চাই এটা? হ্যাঁ, খুব দরকার। খুব দরকার। গ্রুপে দিয়ে দেবেন স্যার। হ্যাঁ স্যার, প্লিজ দিলে খুব ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, গ্রুপে দিয়ে দেবো। দিয়ে দেবেন স্যার, গ্রুপে। আপনি দিয়ে দেন স্যার, আপনি বড্ড ভুলে যান, এখনই দিয়ে দেন। আরে বাবা। ঠিক আছে, সেটা দিয়ে দেওয়া যাবে, অসুবিধা নেই, কিন্তু এখন কথা হচ্ছে সবাই তো এই শ্লোকগুলো পড়তে পারবে না, তার জন্য বাংলা লিখে দিতে হবে। এই দায়িত্বটা কেউ একজন নিয়ে নাও। শ্লোকগুলো দেবনাগরী হরফে লেখা আছে, এটাকে বাংলা হরফে লিখতে হবে। এই দায়িত্বটা কেউ একজন নিয়ে নাও তাহলে। ওই আপনার যেটা বানানো আছে সেটাই দিয়ে দিন। হ্যাঁ, এটা এটা সবাই পড়তে পারবে না, না? দেবনাগরীতে লেখা আছে তো শ্লোকগুলো, বিশেষ করে শ্লোকগুলো, বাকি সব পড়তে পারবে, কিন্তু শ্লোকগুলো সবাই পড়তে পারবে না। সবাই পারবে আশা করি, একটু জিজ্ঞাসা করুন। আর এটা না স্যার, ঠিকই পারবো কি করে? আমি তো পারবোই না সংস্কৃত। সে আগেই সারেন্ডার করে দিয়েছে, আমি তো কিছু বুঝতেই পারছি না কি করে পড়বো। সবার দ্বারা এই দেবনাগরী হরফে পড়া সম্ভব না। বাংলা কেউ একজন সংকেত আছে বা পার্থ আছে, সপ্তর্ষিদা ওদিকে আছে, তো কেউ একজন একটু চেঞ্জ করে দিও, এটা আমি পাঠিয়ে দেবো। করে দেবো, হুম, করে দেবো। কেউ একজন হরফটা চেঞ্জ করে দিও, বাস তাহলেই হবে। আচ্ছা, আরো প্রমাণ চাই? হ্যাঁ স্যার, হ্যাঁ, আরো করুন, ভালো লাগছে। স্যার বলছি, আর কতক্ষণ ক্লাস করাবেন স্যার? হ্যাঁ, আর কতক্ষণ ক্লাস করাবেন?
তারা আছে? আর একটা মানে একই দিনে 9টা থেকে আমার একটা ক্লাস আছে না, তাই জন্য জিজ্ঞাসা করছি। কতক্ষণ করবো তো বোঝা মুশকিল, এবার পাবলিকের ডিমান্ড অনুযায়ী ক্লাস হবে এখন। বলছি মানে টাইমটা একটুখানি চেঞ্জ করা গেলে ভালো হতো না? এই মানে টাইম অনেকেই চেঞ্জ তো আছে, করা তো খুব মুশকিল মানে বাবা। 1 ঘন্টা আগে ধরুন 8টা থেকে হচ্ছে 7:30 থেকে হোক, তাহলে 9টার মধ্যে আশা করি আপনার টপিকটা 1.5 ঘন্টা শেষ হয়ে যাবে। না দাদা, অসুবিধা আছে যদি আগে হয়। তার ডেট চেঞ্জ হয়ে যাবে। এই রে, এটা মানে এটা রিকোয়েস্ট করো না, একদম না। বহু কষ্টে আমি সময় দিয়ে ক্লাসটা করাচ্ছি, অন্য রেট করলে আবার ক্লাস করাতেই পারবো না আমি। আচ্ছা দাদা, আচ্ছা দাদা, বলছি আপনার সাথে অন্য সময় একটু কথা বলা যায়? অন্য সময় কথা? হ্যাঁ, যদি অন্য একটু মানে সময় সুযোগ দিতেন। 100 টাকা পার সেকেন্ডে লাগবে। $100 দিয়ে দেবো, অসুবিধা নেই। স্যার নিয়ে নিন স্যার, 8,000 টাকা করে। দেখো, একটা আমি নতুন করে প্রমাণ দিচ্ছি। হুম, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখো, এখানে কি বলা হচ্ছে, বলছে বাস্তুশাস্ত্র কোনো কুসংস্কার নয়, এটি হলো শক্তি, প্রকৃতি ও জীবনের মধ্যে সঠিক সামঞ্জস্য তৈরি করার বিজ্ঞান। আমরা যদি আমাদের বাসস্থানকে সঠিকভাবে সাজাই, তাহলে শুধু ঘর নয়, আমাদের ভাগ্য পরিবর্তিত হতে পারে। বাস্তুশাস্ত্র শুধু ঘর নয়, জীবন বদলায়। এটা ট্যাগলাইন হতে পারে কিন্তু এটা আমাদের জন্য। বাস্তুশাস্ত্র শুধু ঘর নয়, জীবন বদলায়। আচ্ছা, এইবার ময়ামাতাম থেকে প্রমাণ আসছে। কি বলছে? ভূমি আপ অগ্নি বায়ু আকাশং চ পঞ্চধা এতেষাং সংযোগেন নিত্যম বাসুদেব প্রতিষ্ঠিতঃ। অর্থাৎ পৃথিবী, জল, অগ্নি, বায়ু ও আকাশ, এই 5টি তত্ত্বের সঠিক সমন্বয় যেখানে থাকে, সেখানে ঈশ্বরীয় শক্তির বাস হয়। ইন্টারেস্টিং বিষয়। আমরা এতদিন পড়েছি 5 এলিমেন্টস, এ একে কাটে, এ একে সৃষ্টি করে, এ একে সাপ্রেস করে, হ্যাঁ, নানা রকম একটা তত্ত্ব পড়েছি। এখানে ঠিক সেই কথাটাই বলা হলো, কিন্তু এক কথায় ছেড়ে দেওয়া হলো। পৃথিবী, জল, অগ্নিবায়ু, আকাশ, এই 5টি তত্ত্বের সমন্বয় যেখানে থাকে, অর্থাৎ সঠিক ব্যালেন্সে যেখানে রয়েছে, সেখানে ঈশ্বরীয় শক্তির বাস হয়। বাস্তুশাস্ত্র মূলত পঞ্চতত্ত্বের সঠিক ব্যালেন্স, যেখানে শক্তি ঠিক সেখানেই ঠিক জীবন ঠিক, যেখানে শক্তি ঠিক সেখানে জীবন ঠিক। আচ্ছা, আবার দ্বিতীয় প্রমাণ আসছে বৃহৎ সংহিতা থেকে। বরাহমিহির বলছেন, শাস্ত্রসম্মতম গৃহম যত্র নিবসতি মানবঃ তত্র শ্রীস্থিরা নিত্যম সুখম চ ন নিবর্ততে। অর্থাৎ যে গৃহ শাস্ত্র অনুযায়ী নির্মিত, সেখানে লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন এবং সুখ কখনো দূরে সরে না। শাস্ত্র মেনে গড়া বাড়ি শুধু দেওয়াল নয়, ওটা হয়ে ওঠে সমৃদ্ধির কেন্দ্র।
আবার বিশ্বকর্মা প্রকাশ থেকে বলা হচ্ছে পূর্বে আদিত্য বলম দদাতি উত্তরঃ ধনদায়কঃ দক্ষিণে যমস্থৈর্যম পশ্চিমে বর্ষদায়ক। পূর্ব দিক শক্তি দেয়, উত্তর দিক ধন প্রদান করে, দক্ষিণ স্থিরতা আনে, পশ্চিম বৃষ্টি ও ফলনের প্রতীক হয়। প্রতিটি দিক শুধু দিক নয়, এক একটা শক্তির কেন্দ্র। প্রাচীন বাস্তুশাস্ত্রীয় সূত্র বলছে ঈশান কোণে দোষেতু নাস সর্ব সম্পদম নৈরিত্যে দুর্বলে গেহে ন স্থৈর্যম ন চ সিদ্ধয়ঃ। ঈশান কোণে দোষ থাকলে সম্পদের ক্ষতি হয়। এই জায়গাটা ভালো করে খেয়াল করতে হবে। ঈশান কোণে দোষ থাকলে সম্পদের ক্ষতি হয়। নৈরিত্য কোণ দুর্বল হলে জীবনে স্থায়িত্ব আসে না। বাড়ির এক কোণের ভুল জীবনের পুরো ব্যালেন্স নষ্ট করে দিতে পারে, তাই না? আবার বলা হচ্ছে বাস্তুশাস্ত্রম ন কেবলম গৃহ নির্মাণ কারণম জীবনস্য সুখ শান্তি সমৃদ্ধে মূল কারণম। অর্থাৎ বাস্তুশাস্ত্র শুধু গৃহ নির্মাণ নয়, এটি সুখ শান্তি ও সমৃদ্ধির মূল কারণ। বাস্তুশাস্ত্র কোনো কুসংস্কার নয়, এটি প্রাচীন ঋষিদের তৈরি এমন এক বিজ্ঞান যা আমাদের ঘর নয়, আমাদের ভাগ্য নির্মাণ করে। কেমন? আপাতত এটুকুই প্রেজেন্ট করলাম, আজকে আর দিচ্ছি না, অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে। বাকি যা রেডি করেছি পরে পরে দেখা যাবে। আচ্ছা স্যার, একটা কথা বলছি। হুম, ধরুন যে আমি পশ্চিম দিকে ঠাকুর সিংহাসন রাখলাম, হুম, আর ঠাকুরের মুখটা রয়েছে পূর্ব দিকে, হুম। ঠিক আছে? তাহলে আমি যখন ঠাকুরকে পুজো দিতে বসবো, আমার তো মুখটা তো ঠাকুরের পশ্চিম দিকে হলো, মানে পশ্চিম দিকে হলো। ওটা তো মুসলিমরা এইভাবে করে, ওতে কি অসুবিধা হবে পশ্চিম দিকে মুখ করে? কেন তোমাকে ঠাকুরের মুখোমুখি বসতে হবে? না, অ্যাকচুয়ালি তো আমি তো ওইভাবেই বসি, মানে কেন বসো? ঠাকুরের কেন বসো? আমাদের ঠাকুর হিন্দু ধর্মে স্পষ্ট বলা আছে আমাদের পূজার জন্য উত্তর এবং পূর্ব দিক সব থেকে বেস্ট, ওই দিকে মুখ করেই পূজা করা উচিত। তুমি কেন পশ্চিম দিকে হ্যাঁ, মুখ করে বসবে? তো ঠাকুরটা তো সে যেখানেই পূর্ব থাক, দিকে, মানে যেখানেই থাক, তাতে তাহলে তোমার কি? তাহলে আমি কোন দিকে মুখ করে বসবো? উত্তর দিক করে মুখ করে বসবো ঠাকুর হ্যাঁ, সিংহাসনের সামনে? তাই আর বসবে। ধরুন যে ঠাকুরটা আমার এইখানে, আমার এরকম জায়গায় ঠাকুর বুঝে সিংহাসন, গেছি, আর আমাকে আমি বুঝে এইভাবে নিতে হবে না। আমি বুঝে গেছি, তুমি বুঝে নাও। ঠাকুর যেখানে থাক, তোমার পিছন দিকে থাকলে অসুবিধা নেই। কেমন? তোমাকে পূজা করতে হবে উত্তর দিকে অথবা পূর্ব দিকে মুখ করে, মিটে গেল। হুম, হুম। দেখা গেল ঠাকুর তোমার পিছনে পশ্চিম দিকে, তুমি পূর্ব মুখে পুজো করছো, এতেও সমস্যা কিছু নেই, করা যায়। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, এটা নিয়ে আমার সাথে একজনের তর্ক হয়েছে, ওই জন্যই করলাম। কি তর্ক দিয়েছো? তর্ক বেশি আমি জ্ঞান নেই বলে আমি তর্ক করিনি, এর পরের দিন করব। ও না, বেশি অল্প বিদ্যা ভয়ঙ্করই হয়। আজকে তুমি যেটা পেলে পেলে বটে, কিন্তু এটা অল্পই। হুম, কেমন? তাই অল্প বিদ্যা ভয়ঙ্করী। এই অল্প বিদ্যা নিয়ে কখনো কারোর সঙ্গে তর্কে যাবে না। ঠিক আছে। তর্ক জিনিসটা খুব খারাপ জিনিস। বলছি যদি তুমি ঝগড়া করো তাহলে একটু রেকর্ড করো, ঠিক আছে? গ্রুপে দিও। হ্যাঁ, কি বললো? না, আমি বললাম যে বলছি স্যার, তর্ক করলে গ্রুপে দিতে, কিন্তু আপনি যে বললেন তর্ক অ্যাকচুয়ালি অল্প বিদ্যায় ভয়ঙ্করী, কথাটা আপনি ঠিক বলেছেন। কিন্তু যদি সঠিক জ্ঞান থাকে তাহলে তো আগেকার দিনে তো সেই দুই পক্ষের রাজাদের আমলে তো, মানে রাজার এতে মানে জ্ঞানী লোকদের মধ্যে এনে তো ওদের তর্ক হতো, তাহলে সেটা তো খারাপ ছিল না। তর্ক কেন সেটা খারাপ আলাদা বলছেন আপনি? বিষয়, সেটা আলাদা বিষয়। সেই লেভেলটা আর আমাদের লেভেলটা অনেক পার্থক্য আছে বাবা। তারা তর্ক সেটা তো করতো ঠিক। রীতিমতো শাস্ত্রীয় প্রমাণ দিয়ে। তুমি কি প্রমাণটা দেবে? না অমুক লোক বলেছে, তমুক লোক বলেছে, তার মুখে শুনেছি। আমার পাড়ার সেই বল্টুদা চা চা খায় পাড়ার মোড়ে বসে ঠেকে, সে বলে, সে প্রমাণ। না, সেটা তো কথা না। তুমি কত শাস্ত্র পড়েছো, কতগুলো ঋষির বচন জানো? ঋষির বচনগুলো প্রমাণ হয়। এই যে বরাহমিহির একটা ঋষি ছিল, খুব নামী ঋষি ছিল জ্যোতিষের
বড় আচার্য ছিল। তুমি চেনো, নাম শুনেছো কখনো বড় মিহিরের? হ্যাঁ 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 কোথায় শুনেছো? এই যে ক্লাসে যখন স্কুল লাইফে শুনেছিলাম 7-8-এ। আচ্ছা, পতঞ্জলির নাম শুনেছো? পতঞ্জলি তো আমার বাড়ির সামনে। ও পতঞ্জলি তোমার বাড়ির সামনে? আমার মা তো আয়ুর্বেদিকের ক্লাসগুলো করে। আমার এমনকি আমার দাদুর যে বোনের ঘরের মেয়ে, তার কাছে আয়ুর্বেদিকের বই রয়েছে এরকম বড়। সেই দিদা এসে ক্যান্সারের ওষুধ মানে হিন্দি সংস্কৃততে লেখা ক্যান্সারের ওষুধ পতঞ্জলি কে বাংলায়। ছিল তুমি জানো? পতঞ্জলি কে ছিল জানো? স্যার এটা কি ক্লাস হচ্ছে স্যার? কি ছিল আমি জানি না। রামদেব যাকে, তো খালি এ করে। হ্যাঁ, রামদেবের তো পতঞ্জলি, এটা জানি, এটুকু আর বাইরে জানি না। যাকে ঠিক আছে, আমি বেশি বাড়ালাম না বিষয়টা, আজকে এই দারুণ পর্যন্তই থাক। ব্যাপার, দারুণ ব্যাপার স্যার। আর স্যার ভালো কথা, আরেকটা কথা, আমাদেরকে এরপরে ক্লাসেতে মানে এটা আমি বলছি না নেক্সট ক্লাসেই পরে না আপনি দিক অনুযায়ী সেই মানে কল রেকর্ডিং পাঠিয়ে দেবেন কোন কোন জনেতে কি কি টাইপের অ্যাক্সিডেন্ট হয় বা কি কি দেখা যায়, কি ধরনের, ধরুন যে বাড়িতে ছেলে বা মেয়ের আচরণেতে সে ভবিষ্যতে সময় হোক, হয়তো। সময় হোক, আজকে যেটা পাঠাচ্ছি গ্রুপে একটু পরে দিয়ে দেবো, যে প্রমাণগুলো দিলাম এগুলো সব মুখস্থ করে আসবে, আগামীকাল ধরবো। স্যার ড্রয়িং দিয়েছিলাম স্যার, আমি জানি না হয়নি, বোধহয় হয়নি জানি। হ্যাঁ স্যার, আপনি তো আজকে